আমাদের দেশের উপর এখন সন্ত্রাসের কালো ছায়া, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা ইসলামিক সন্ত্রাস। আমাদের বাদিকে রাষ্ট্র পশ্চিম পাকিস্তান আর ডান দিকে বাংলাদেশ, দুটোই ইসলামিক কান্ট্রি, এবং এই দুটো দেশ থেকেই সন্ত্রাসীরা এই দেশে ঢোকে। জিহাদি সন্ত্রাসী ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, ভারতবর্ষকে একটি ইসলামিক দেশ বলে পরিণত করতে চায়, এবং সেই জন্যই এখানে সনাতন ধর্মের লোকরা অসংখ্য সন্ত্রাসে নিহত হন। কয়েকদিন আগে ঘটে গেল পহেলগাঁওয়ের ঘটনা, তার আগেও ঘটেছে পুলওয়ামা, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, শুধু নয় পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যেটা হতো না, ভাবা যায় না। আমরা যারা পালিয়ে এসেছিলাম পূর্ব পাকিস্তান থেকে, ধর্মভিত্তিক অত্যাচার, জিহাদিদের সন্ত্রাস, প্রত্যক্ষ যোগাযোগে, শাসকদের প্রত্যক্ষ যোগাযোগে পূর্ব পাকিস্তান হিন্দুদের উপর টর্চার হয়েছিল, কোটি কোটি লোক মারা গেছে, আপনারা অনেকেই জানেন। অনেকবার হয়েছে দাঙ্গা তো নয়, এটা বলে ওয়ান সাইডেড গেম, সন্ত্রাস। এই জিহাদি সন্ত্রাসটা ভারতবর্ষ এসছে, ভারতবর্ষ বিভিন্ন রাজ্য, শুধু পশ্চিমবাংলা নয়, কাশ্মীর নয়, রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় এই ইসলামিক সন্ত্রাসরা আক্রমণ করছে। আমাদের দেশের মধ্যে থেকে অনুপ্রবেশ ঘটেছে এবং ঘটছে, এবং এদের মুসলিম ভোট পাওয়ার জন্য এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কংগ্রেস করছে, অন্য রাজনৈতিক দল করছে, বামপন্থীরা করছে, সিপিএম করছে, সবাই করছে। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার আমাদের কাছে। আমি আজকে এই জিনিসটা নিয়ে বলছি কেন, যে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের প্রাচীন ভারতের গরিমা, এগুলো আমাদের গর্ব, এগুলো আমাদের সম্পদ। ইসলামিক শাসনে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল, এটা আপনারা জানেন, অনেকেই জানেন। সুতরাং সেই ইসলামিক অত্যাচার এখনো চলছে। এটা তো আর বলতে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, সন্দেহ নেই যে সব সন্ত্রাসী মুসলিম। খুব কম এদিক ওদিক অন্য ধর্ম কেউ হয়তো কিছু করে, যেমন খলিস্তানি আছে। সব মুসলিমই সন্ত্রাসী নয়, এটা 100 বার বলছি। সব মুসলিমই কিন্তু সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলিম। তাহলে এই যে কোটি কোটি মুসলমান ভারতবর্ষে আছে, তারা কিছু বলতে পারে না কেন? ভয় যে জিহাদি সন্ত্রাসীরা, জিহাদি মুসলিমরা তাদের উপর আক্রমণ করতে পারে। সুতরাং এটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে হবে, যাতে ছোট ছোট ছেলেরা 8 বছর, 9 বছর, 10 বছর, আমরা দেখছি তো 10 থেকে 20 বছরের ছেলেরা এই মুর্শিদাবাদে দেখলাম ওয়াকফ নিয়ে আন্দোলন, ওয়াকফের বিরুদ্ধে। ওয়াকফের সঙ্গে হিন্দুদের কি সম্পর্ক? অথচ বেছে 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 শামসেরগঞ্জ থেকে আরম্ভ করে সুতি ধুলিয়ান, বিভিন্ন জায়গায়, মালদায়, দিনাজপুর, এইসব জায়গায় সমস্ত হিন্দুদের বাড়ি ফাড়ি পুড়িয়েছে। আপনারা জানেন তো, শামসেরগঞ্জে 1020 আমরা যা কাগজে দেখেছি, সব বাড়িঘর ছেড়ে চলে গেছে, সব সন্ত্রাসের ভয়ে প্রাণ বাঁচাতে। কেউ তো আর শখ করে নিজের বাড়ি ফিরে যায় না, নিজের বাড়ি ছেড়ে যায় না। যখন হত্যা হয়, ওখানে হত্যা হয়েছে, 3 জনকে খুন করেছে, 3 জন হিন্দুকে খুন করেছে বেছে বেছে। কারণটা কি? ওয়াকফের সঙ্গে হিন্দুদের কোনো মিল আছে নাকি? ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হিন্দুদের বাড়ি পোড়ানো, হিন্দুদের দোকান ঘর পোড়ানো, পাড়াকে পাড়া উজাড় করে দেওয়া, আগুন জ্বালানো, সবই তো হয়েছে। এটার সঙ্গে ওয়াকফের কি সম্বন্ধ? বা যারা সেদিন মিছিল করেছে, ইয়ং 10 থেকে 20 বছরের ছেলেরা, তারা ওয়াকফের ওয়াকফ জানে? ওয়াকফ কথাটা পুরোটা উচ্চারণ করতে পারবে তো? ওয়াকফ আইনটা কি হয়েছে এটা জানে তারা? বিল পাশ হয়েছিল, তারপর সেখানে রাষ্ট্রপতির কাছে গেছে, রাষ্ট্রপতি সেটা অনুমোদন দিয়েছেন, আইন হয়ে গেছে। সে আইনের বিরুদ্ধে লড়তে গেলে তো সুপ্রিম কোর্ট আদালত আছে, ওখানে হচ্ছে 72টা না 73টা পিটিশন পড়েছে, একসঙ্গে ওটা শুনানি হচ্ছে। তা এই যে বেছে বেছে হিন্দুদের মারল, অর্থাৎ ভারতের যে গর্ব, যেটা সনাতন ধর্ম, সেই ধর্মীয় ভাবাবেগ আঘাত করলো, হিন্দুদের টর্চার করলো, হিন্দুদের বাড়িঘর ছাড়িয়ে দিল, আগুন জ্বালিয়ে দিয়েছে বাড়িতে, দোকান একের পর এক দোকান, পাড়াকে পাড়া লুট হয়েছে, আগুন জ্বলেছে, তাড়িয়ে দিয়েছে। এখন তারা আছে
কোথাও শেল্টার নিয়ে আছে, রিলিফ সেন্টার, কিন্তু সেটা তো পার্মানেন্ট ব্যবস্থা নয়। তারা কি ফিরতে পারবে? তারা কি ফিরেছে? ফিরে কোথায় যাবে? আর থাকতে দেবে নাকি? ইতিমধ্যে তো অনেক ঘরগুলো লুট হয়ে গেছে, ঘরগুলোর মধ্যে ঘর দখল হয়ে গেছে। তো এই জিনিসটা চলছে ভারতবর্ষে এখন, পশ্চিমবাংলায় বেশি করে চলছে। তা এই জন্য আমাদের ভারতকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একমত হতে হবে। কিন্তু আপনারা ভেবে দেখবেন এই জিনিসগুলো হচ্ছে না, প্রতিবাদটা হচ্ছে না। আজকে এই নিয়ে আমি আমার চক্রান্ত জেলা নেতাজি এই পর্বে ভারতের এই জিহাদি আক্রমণের শিকার ভারত হয়। কাশ্মীরে তাই হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানের সরকারের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ওখান থেকে এসে এখানে করেছে, হামলা করেছে, বেছে বেছে হিন্দুদের মেরেছে 28 জনকে। এটা ভাবা যায়? স্ত্রীর সামনে হাজবেন্ডকে মেরে গুলি করে বলে যাও তুমি এবার মোদির কাছে যাও। কি ধরনের সন্ত্রাস! এবং তারা কাশ্মীরের সাধারণ মানুষ যারা ছিল কাশ্মীরের তাদেরও নিয়েছে, তাদের নিয়ে কাজ করেছে। এ পর্যন্ত এনআইএ পক্ষ থেকে কাশ্মীরেই চিরুনি তল্লাশি চালিয়ে প্রায় 3 থেকে 4 হাজার লোককে, যারা কাশ্মীরে মুসলিম, যারা সন্ত্রাসবাদী, সোজা কথা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে, তারাও সন্ত্রাসবাদী, তাদের গ্রেপ্তার করেছে। বেশ কিছু 10 জন না 12 জন সন্ত্রাসবাদীর বাড়িঘরদর বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। খুব ভালো কাজ করেছে, এটা করতেই হবে। আরে যুদ্ধ হয়ে তো খুব শখের যুদ্ধ হয় না, দুপক্ষেরই ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, জিনিসপত্রের দাম বাড়বে, কত মানুষ মারা যাবে। সুতরাং যুদ্ধটা সবাই চায় না। কিন্তু সন্ত্রাসবাদীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, ভারতবর্ষ থেকে এই সন্ত্রাসবাদীদের সেই শেকড় উপড়ে তুলে ফেলার জন্য কেন্দ্রীয় সরকারকে চেষ্টা করতে হবে, তারা করছে না। এবং ঘটনা, সমস্ত পার্টি কেন্দ্রীয় সরকারের কাছে সর্বদলীয় মিটিং যেটা হয়েছিল, তাতে গিয়ে বলেছে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আছি। আজকে এই নিয়ে আমি আপনাদের সামনে বলছি চক্রান্ত জেলা নেতাজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি ভক্ত, একজন নেতাজি অনুরাগী। নেতাজি নিয়ে চর্চা আমার অব্যাহত। আজকে আমি এই ভারতবর্ষের সার্বিক ঐক্য রক্ষার জন্য এবং ইসলামীকরণের বিরুদ্ধে যেটা চেষ্টা করছে পাকিস্তান, বাংলাদেশ এবং বিভিন্ন আরব কান্ট্রি, পরোক্ষ সমর্থন, প্রত্যক্ষ সমর্থন অনেকেরই থাকে, তার বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। কারণ ভারতবর্ষের গরিমা আছে, ভারতবর্ষের কৃষ্টি আছে, ভারতবর্ষের সভ্যতা আছে, সনাতনী সভ্যতা হাজার 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 বছর আগের। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিল অতীতকালে। সেই ভারতীয় গরিমাকে নষ্ট করে দেওয়ার জন্য, ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার জন্য, ভারতের জাতীয়তাবাদী যারা বিশ্বাসী তাদেরকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা চলছে জিহাদি ইসলামী সন্ত্রাসীবাদীর পক্ষ থেকে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ হতে হবে। চক্রান্তে যারা নেতাজিতেই আজকে এই বিষয়টা আমার বলা দরকার। কারণ নেতাজি ভারতবর্ষের একজন জাতীয়তাবাদের প্রতীক। নেতাজি হচ্ছে মহাকাব্যের নায়ক। নেতাজি হচ্ছে বামপন্থী আন্দোলনের জনক বলতে হবে। বামপন্থী সংহতি, লেফট কনসলিডেশন কমিটি নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন। নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিপ্লবের অগ্নিশিখা। নেতাজির নামটা, নেতাজি এবং জয় হিন্দ নামটাই ভারতের স্বাধীনতার বীজমন্ত্র হয়ে উঠেছিল। সুতরাং সেই নেতাজির ভারতবর্ষ, যদিও এখন সেরম নেই, নেতাজি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এটা আগে সবার আগে বলি যে আজাইন ফৌজের লড়াই অনেক মুসলিম ছিলেন, অনেক মুসলিম সেনা আজাইন ফৌজি ছিল। সেখানে তো কোনোদিন সাম্প্রদায়িক গন্ডগোল হয়নি, হানাহানি হয়নি। এখানে এখন দাঙ্গা হচ্ছে না, ভারতবর্ষে দাঙ্গা হচ্ছে না। দাঙ্গা দুপক্ষই যখন লড়াই, দুপক্ষই যখন বোমা মারছে, অস্ত্র শস্ত্র ছুটছে, ওকে হত্যা করছে, তাও দাঙ্গা। এটা দাঙ্গা না, এটা ওয়ান সাইডেড গেম, একতরফা সন্ত্রাস, একতরফা খুন করা। এটা করছে জিহাদি মুসলিমরা। অতএব ভারতবর্ষে রাষ্ট্রবাদী মুসলিম প্রচুর আছেন, অনেক কোটি কোটি লোক, কোটি কোটি মুসলিম ভারতবর্ষে আছেন, থাকেন, প্রথম থেকেই ছিলেন। কই আজাইন ফৌজিতে সেরকম কিছু আমরা দেখিনি, কোনোদিন দেখিনি। সেখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ কিচ্ছু নেই। কারণ এটাই আজাইন ফৌজের লড়াই করেছিলেন, সেখানে
তাদের ক্লাস করতে হতো, ভারতের ইতিহাস জানতে হতো, ভারতের ঐতিহ্য জানতে হতো, ভারতের শিক্ষা ব্যবস্থা কিরম ছিল জানতে হতো, ইতিহাস জানতে হতো, ভূগোল জানতে হতো, জানতে হতো সবাইকে। কই ক্যান্টিনে তো হিন্দু মুসলমানরা সব একসঙ্গে খেতেন, কোনো ঝগড়া নেই। নেতাজি কড়া নির্দেশ ছিল একটি স্লোগান হবে এখানে, আর কোনো স্লোগান না, জয় হিন্দ। তাই হয়েছে। কি হিন্দু কি মুসলিম আজেরই সেনা, সবাই তো দেশের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। আজকে কেন ওটা হলো? কারণ মুসলিমদের এখানে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বামপন্থী দল, আমি নিজে 70 সাল থেকে বামপন্থী রাজনীতি করছি, ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম, অল ইন্ডিয়া স্টুডেন্ট ব্লক। তখন তো এরকম ছিল না, এতখানি ছিল না খারাপ এখন যেরকম প্রকাশ্যে এসছে। তখন বামপন্থী আন্দোলন হতো, অনেক হতো। কই তখন তো আমাদের মনের মধ্যে কিচ্ছু আসেনি, মুসলিম এসব, ওরা ওদের ভোট, যদিও ভোটটা একটা কনসলিডেটেড ভোট, ওদের ভোট একবারে করতো, এন ব্লক করতো। কিন্তু এখন যেরকম প্রকাশ্যে এসছে, ভাবা যায় বাংলাদেশে যখন জবাই করা হলো হিন্দুদের, এই একটা শয়তান মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার নাকি পেয়েছেন অর্থনীতিতে, যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার হয় না, সুইডিশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে, ওটা নোবেল কোনো মতেই হতে পারে না। যাই হোক, তো সে তো একটা দুর্নীতিগ্রস্ত, তার নামে তো 100 কোটি টাকা চুরির অভিযোগ আছে, কেস চলছিল, কেস তো সব উঠিয়ে দিল, সে রাষ্ট্রপতি হল। একটা চরম মৌলবাদী একটা শয়তান লোক, সেখানে কত হিন্দুকে জবাই করলো কিছুদিন আগে, চলছিল। 100 হাজার হিন্দুরা পালিয়ে এসছেন বাড়ি ছেড়ে, কেউ আর শখ করে বাড়ি ছেড়ে পালায়, তাই তো হত্যা হয়েছে। বাংলাদেশ জবাই করেছে, হিন্দুদের থাকতে দিচ্ছে না। এই যে এই জিনিসটা হলো, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন কি? আই এম পুটিং দিস কোশ্চেন টু মাইসেলফ, আমি নিজেকেই প্রশ্ন করছি, আমরা কি দেখেছি কেউ যেখানে কোনো কংগ্রেস পার্টি এই বাংলাদেশের সম্প্রদায়, এই বাংলাদেশে এই সাংঘাতিক হত্যালীলার বিরুদ্ধে, লুঠতরাজের বিরুদ্ধে এখানে কেউ মিছিল করেছে? কোনো রাজনৈতিক দল, অন্তত কংগ্রেস তো করেনি, বামপন্থী দলও কেউ করেনি, আমি অন্তত দেখিনি। জানতে পারতাম হলে কাগজে বেরোতো, প্রিন্ট মিডিয়াগুলো পর্যন্ত চুপচাপ, অর্থাৎ মুসলিম তোষক। কেন? কারণটা কি? এটাকে সেকুলার বলে নাকি? এদের তো লোকেরা এখন ঘৃণা করে বলে সেকুলার। বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে মার খেয়ে পালিয়ে যান বাঁচাতে চলে আসলো, বলে না জানেল ভাতের লড়াই, এটা ভাতের লড়াই, ভাতের লড়াই তো পালিয়ে আসতে হয়। আপনি যেহেতু অন্য ধর্মের লোক, আপনার উপর আক্রমণ হয়েছে বারবার, এ তো বারবার হয়েছে বাংলাদেশ। কোনোদিন দেখেছেন এখানে সিপিএম এর মিছিল? কোনোদিন দেখেছেন এখানে শাসক দলের মিছিল? কোনোদিন দেখেছেন? হ্যাঁ, বিজেপি মাঝে মাঝে মিছিল করেছে, যেটা সত্যি কথা, সেটা বলতে হয়, তারা বলেছে, তারা প্রতিবাদ করেছে। কিন্তু এই কি নাকি বামপন্থা? আমি তো নিজে বামপন্থী রাজনীতি 70 সাল থেকে আছি, এই জিনিস তো আমরা আগে দেখিনি। আগে লুকিয়ে টুকিয়ে হয়তো বলতো, এখন একেবারে সরাসরি মুসলিম মহল্লার ভোট পেতে হবে, সুতরাং তাদের খুশি রাখো, ভোটের জন্য তাদের ব্যবহার করা হচ্ছে। তাদের কাদের ক্ষতি হচ্ছে? মুসলিমদের ক্ষতি হচ্ছে। অবশ্যই শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, ওই কাঠমোল্লা মৌলবীগুলো ধর্মান্ধ, ধর্মে উন্মাদ, তারা একটা ক্রেজ তৈরি করে মুসলিম ধর্মের নামে। এই জিনিস চলতে পারে না। ভারতকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। এই জিনিস যদি চলে, পশ্চিমবাংলায় আমরা কিছুদিন পরে এখানে থাকতে পারবো না। এখনই পারা যায় না। পশ্চিমবাংলার কতগুলো জেলার মধ্যে হিন্দুরা সংখ্যালঘু, তাদের প্রাণ নিয়ে দুঃখ করে তারা বেঁচে আছে ওখানে ভয়। এই বুঝি কিছু আক্রমণ, এই জিহাদি সন্ত্রাস, শাসক দলের প্রত্যক্ষ যোগাযোগ না, মদত না থাকলে এটা হতে পারে না। যেমন আমরা বলি দাঙ্গা, রাজা চাইলেই, মানে সরকার চাইলেই দাঙ্গা হয়, নাহলে দাঙ্গা হয় না। এই দাঙ্গা তো আমি দীর্ঘদিন 10 বছর ধরে কোনো দাঙ্গা দেখিনি। কিন্তু এবার যেটা হলো সেটা দাঙ্গা নয়, ওয়ান সাইডেড গেম, সন্ত্রাসীদের, জিহাদি সন্ত্রাসীদের হামলা। ভারতবর্ষ ভাগ হওয়ার সময় নেতাজি সুভাষচন্দ্র বারবার বলেছিলেন যে দেশকে ভাগ হতে দেবেন না। তিনি আজাইন রেডিও টোকিও, এই আপনার সিঙ্গাপুর থেকে বলেছিলেন, রেঙ্গুন থেকে বলেছিলেন যে ভারতকে ভাগ হতে দেবেন না, এই ভারত এক থাকবে। ভারত ভাগ করে আমাদের সর্বনাশ হল। আমরা চলে আসলাম পশ্চিমবাংলায়। এটার জন্য কৃতিত্ব শ্যামাপ্রসাদ মুখার্জির, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি।
আজকে আমরা এখানে থাকতে পারতাম না। আমরা পশ্চিমবাংলায় যদি আলাদা না তৈরি হতো তাহলে আবার কোথায় যেতাম? পুরো বাংলায় তো জিন্না চেয়ে নিয়েছিল, পুরো বাংলাটাকে। এবং তাই হতো যদি ভীষণভাবে বিরোধিতা না করতেন শ্যামাপ্রসাদ, তাহলে এই পশ্চিমবাংলা থাকতো না। আমরা কোথায় যেতাম? কোথায় যেতাম? আজকে বাংলাদেশে 25% ছিল 47 সালে যখন ভাগ হয় পূর্ব পাকিস্তান, আজকে 4% নেমেছে। অনেকে বলে 8%, একদম ভুল। 4% নেমে এসছে। এমনি হিন্দুরা এমনি পালিয়ে এসছে। অত্যন্ত বিপজ্জনক ভাবে তাদের উপর ভয় দেখানো হয়েছিল, খুন করা হয়েছিল দলে দলে, হাজার হাজার, লক্ষ লক্ষ। আমরা দেখিনি। ফলে হিন্দুরা বাড়ি এখানে চলে এসছে। এখন হিন্দু হিন্দু বললে অনেকে রাগ করেন আমি সম্প্রদায়। আরে আমি তো হিন্দু নাকি? এটা বলতে আমার লজ্জা? এটা বলতে লজ্জা নেই? আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়, আমি একজন ব্রাহ্মণ। এটা বলতে আমার লজ্জা কি? আমাদের প্রাচীন ভারতীয় গরিমাটাকে আমরা ভুলে যাব? সেই জন্য ভাবতে আশ্চর্য লাগছে যে পশ্চিমবাংলার বুকেও আমরা দেখেছি সরস্বতী পুজো তো বাধা হয়, হাইকোর্টের অর্ডারে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হয়। কত হিন্দু ধর্মের নামে, সনাতনী ধর্মের নামে কত কুৎসা, কত বাজে বাজে কথা বলে, আমরা শুনিনি? গলা কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে মুর্শিদাবাদে, একজন এমএলএ বলেছেন। কলকাতার একজন মেয়র আছেন, নামটা আমি বলছি না, ভালো লাগে না, রুচিতে বাঁধে। কারণ এই চেয়ারে বসেছিলেন, মেয়রের চেয়ারে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসে নেতাজি সুভাষচন্দ্র বসু, অনেক ভালো লোক তারা বসেছিলেন, সম্ভ্রান্ত পরিবারের লোক, জ্ঞানী লোক, গুণী লোক, ভদ্রলোক, তারা সব বসেছিলেন। এখন যে আছেন তার নামটা বলছি না। সে কি বলেছিল অন্য ধর্মের লোকদের সম্বন্ধে? অন্য ধর্মে যে আমরা তারা অভাগা। ভাবতে পারেন যদি আজকে কোনো হিন্দু, কোনো সনাতনী ধর্মের লোক যদি অন্য ধর্মে ওদের সম্বন্ধে বলতো, ছাড়া পেত, 10 বার পুলিশ গ্রেপ্তার করত, অনেক কিছু হতো, এখানে কিচ্ছু হয়। তো সেই জন্যই বলছি আমরা কিন্তু এখন বিপদে আছি, বাঙালিরা বিপদে আছেন। যদি এইভাবে চলে, প্রত্যক্ষ মদত যদি পুলিশ দেয়, পুলিশ তো কিছু করার নেই, যা বলবে তাই করবে। চোরি যারা পুলিশ অর্ডার দিচ্ছে তাদেরও কিছু করার নেই। কজন আর পুলিশের মধ্যে মেরুদণ্ড সোজা আছে, রাখতে পারে? ওদের উপর যা চাপ আসছে তাই করছে। আর সে যা বলে, তা যা করতে বলে তার থেকে বেশি করে, শাসকের নজরে যাওয়ার জন্য, যেন এটুকু একটা ফলমূল একটু বেশি পায়, টাকা পয়সা পায়, সেই জন্য চটি চাটতে হয়, উপায় নেই। তো আমাদের কিন্তু এই বিপদটা এসছে, এই বিপদে পশ্চিমবাংলায় আমরা থাকতে পারবো কিনা? এইভাবে যদি চলে, এটা সবার মধ্যে আলোচনা হচ্ছে। যদিও প্রিন্ট মিডিয়া যেগুলো আছে, বড় বড় সংবাদপত্র, কিচ্ছু এগুলো যতটুকু পারে চেপে যায়। কিছু কিছু পত্রিকা, একটা দুটো পত্রিকা আছে যারা ব্যবসাটা ভালো বোঝে, মাঝে মাঝে চুপচাপ থাকবে, মাঝে মাঝে সেকুলারিজম নিয়ে কত গল্প লিখবে, কত জ্ঞান দেবে, আবার তারপরে আবার মাঝে মাঝে সত্যি কথা লিখবে, যাতে পত্রিকাটা চলে। সবচেয়ে বড় উদাহরণ আনন্দবাজার পত্রিকা। অন্যগুলো নিয়ে বললাম না, ওগুলো কোনো খবরই দেয় না, বিজ্ঞাপন পাওয়ার জন্য। আমি চক্রান্ত জেলা নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রশ্ন করতে পারেন এই সাবজেক্ট নিয়ে বললাম কেন? হ্যাঁ বলছি, কারণ আমাদের যদি অস্তিত্বই না থাকে, আমাদের পশ্চিম বাংলাটা যদি আজ পশ্চিম বাংলাদেশ হয়ে যায়, ইসলামিক বাংলাদেশ, আজ আমরা তো খবর নিয়েছিলাম, কাগজে দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে অজিত দোভাল, তিনি পশ্চিমবাংলা ঘুরে গেছিলেন, 3 দিন থেকে ছিলেন, খবর নিয়ে জেনেছিলেন দিনাজপুর, মালদা, এইসব জায়গায়, মুর্শিদাবাদ, এইসব জায়গায় কোটি কোটি লিফলেট ছড়ানো হচ্ছে। এটা কাগজে বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে বেরিয়েছে, যে ওখানে ইসলামিক বাংলাদেশ বলে কোটি কোটি লিফলেট ছড়ানো হচ্ছে। তা আমরা তো বিপদের মধ্যে আছি। আমাদের এই পশ্চিমবাংলা থাকবে কিনা সন্দেহ। এইভাবে যদি চলে, এইভাবে যদি জিহাদি সন্ত্রাসীদের আমরা না ঠেকাতে পারি, আজকে তারা তো সব জায়গায় গেছে, পশ্চিমবাংলায় করিডোর করে ঝাড়খণ্ডে গেছে, উত্তরপ্রদেশে গেছে, মহারাষ্ট্র গেছে,
আসাম গেছে, ত্রিপুরা গেছে, সব জায়গায় গেছে। খুব কঠিন দিন আমাদের সামনে, খুব অন্ধকারাচ্ছন্ন দিন। আমি আজ জানি না আমার বাড়ির পাশে কে আছেন, সে যে জিহাদি না, তার কাছে অস্ত্র নেই সেটা বলতে পারবো না। অস্ত্রের ভান্ডার, জিহাদিদের একটা শেল্টারের জায়গা, একটা সেফ করিডর। উপরওয়ালার আশীর্বাদে এখন আমরা বেঁচে আছি, কিন্তু কদিন থাকবো আমরা জানি না। এগুলো বলতে হচ্ছে এই কারণে, যে দেশ স্বাধীন হয়েছে, যতটুকু স্বাধীনতা পেয়েছে, সে তো নেতাজির যে লড়াই নেতাজি করেছেন আজাদিন ফৌজকে নেতৃত্ব দিয়ে, তার চাপে পড়িতে ইংরেজরা চলে গেছে, ওরা তো যেত না, কোনো দুঃখেই যেত না। ওরা এখানে সুখে আছে। বলেছিল না, ফ্যাসিবাদ পরাস্ত হলে এই সমস্ত পৃথিবী মুক্ত হবে। কত বড় বড় কথা শুনেছিলাম। জনযুদ্ধ হয়ে গেল এটা। যখন হিটলার রাশিয়া আক্রমণ করলো, জনযুদ্ধ কেন না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে। আরে তো ইংরেজ আমাদের টর্চার করছে। তখন আগস্ট আন্দোলন হয়েছিল, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1 সেপ্টেম্বর। আসলে অফিসিয়ালি 3-3 তারিখ থেকে ধরা হয়। তা সেই সময় আমাদের দেশে স্বাধীনতা সংগ্রাম চলছে। 42 সালে অগাস্ট মুভমেন্ট হয়েছে। অগাস্ট মুভমেন্ট দীর্ঘদিন হয়েছে, যদিও এটা নেতৃত্বর ঠিকমতো নেতৃত্ব দেওয়া হয়নি বলে শেষ করে অগাস্ট মুভমেন্টটা শেষ হয়ে গেছে। কিন্তু বিরাট ধাক্কা দিয়েছিল তো সারা ভারতবর্ষে। তা সেই সময় আমরা ইংরেজের পক্ষে কথা বললাম, কেন ফ্যাসিবাদকে পরাস্ত করতে হবে। আর ফ্যাসিবাদকে যদি পরাস্ত করা যায়, তাহলে সমস্ত দেশগুলো স্বাধীন হবে, তাই নাকি? এটা একদম ভুল কথা, মিথ্যে কথা। হয়েছিল কি, তাহলে 45 সালে অগাস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। কেন আমরা 47 সালে পেলাম? 47-এ পেতাম না। যদি আজাদিন ফৌজের লড়াই সম্বন্ধে লোকে জানতে না পারত, ওই যখন বিচার হয় তখন তো জানতে পারলো, তার আগে জানতে পারেনি সেইভাবে। তখনই সমস্ত ভারতবর্ষ একেবারে উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছিল। সারা ভারতবর্ষে একটা বীজ মন্ত্র ছিল, জয় হিন্দ এবং নেতাজি জিন্দাবাদ। সমস্ত ভারতবর্ষের সেনা বিদ্রোহ, সেনাদের মধ্যে একটা আনুগত্যহীনতা দেখা দিল, এয়ারফোর্সের মধ্যে আনুগত্যহীনতা দেখা দিল, নেভি মিউটিনি হলো, সবই জানেন। এবং অকিনলেক বা অচিনলেক যাই বলুন, কমান্ডার ইন চিফ অব দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, তিনি সেই সময় সমস্ত ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ, আজাদিন ফৌজের বিচার বন্ধ করতে হবে, আজাদিন ফৌজের সেনাদের শাস্তি দেওয়া চলবে না, জয় হিন্দ নেতাজি জিন্দাবাদ, এই দুটোই তখন স্বাধীনতার বীজ মন্ত্র হয়েছিল। ওই অচিনলেক বললাম, তিনি সার্ভে করেছিলেন, তিনি সার্ভে করে রিপোর্ট দিয়েছেন। হ্যাঁ, এটার ইতিহাসের তথ্য, যে আজকে ভারতীয় সেনাবাহিনীতে, মানে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে 80% ভারতীয় সেনা। তো ব্রিটিশ রাজে যে সেনা, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতীয় সেনা। অচিনলেক বললেন সার্ভে করে, যে ভারতবর্ষ যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি আছে, তাদের মধ্যে বিশাল অংশ একবারে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির উপর, ইন্ডিয়ান আর্মির বিশাল অংশ তারা ইংরেজের উপর আনুগত্য তাদের চলে যাচ্ছে, ব্রিটিশ শাসনের উপর আনুগত্য চলে যাচ্ছে। অচিনলেক দেখলো যে এটা বন্ধ করা যাবে না, এটা এইভাবে তো শাসন করা যাবে না। অনেক আলোচনা, অনেক বৈঠক, অনেক রকম মিটিং টিটিং করার পর ঠিক হলো যে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার আগে বদমাইশিরা করলো ভারতীয় কংগ্রেসের সঙ্গে, লর্ড মাউন্টব্যাটেন এবং ইংরেজরা। কমিউনিস্টরাও বাদ যায়নি। ভারত ভাগ হওয়ার ব্যাপারে যেমন কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1947 সালের জুন মাসে, 2 মাস পর, জুলাই আগস্ট আমাদের ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, তখন সিদ্ধান্ত নিয়েছিল 13 কি 14 জুন যে হ্যাঁ, ভারত ভাগ হবে। ভাবা যায়? কমিউনিস্টরা কি বলেছিলেন এ নিয়ে অনেক বিস্তর তথ্য আছে, অন্য আমি ধারাবাহিকভাবে বলবো। ইতিহাস তো ঘেটে শেষ করে দিলেও শেষ হবে না, এত এই এপিসোডে হবে। যাই হোক, তখন কমিউনিস্টরা কি বলেছিল ডকুমেন্ট দেখেই বলে দেবো, পরবর্তী সময় ওটা নিয়ে এপিসোড করবো। পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। হ্যাঁ, কমিউনিস্টরা এটা বলেছিল। মার্ক্সবাদ লেনিনবাদের ইজারাদার, তারাই জমিদার, মার্ক্সবাদ লেনিনবাদের, তারা নিয়ে বসে আছে, এমন ভাব করে। কি বলেছিল? পাকিস্তানের দায় মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। গঙ্গাধর অধিকারী, কমিউনিস্ট পার্টির একদম শীর্ষস্থানীয় নেতা,
তার তো বই আছে, টু নেশন থিওরি, হিন্দু মুসলমান দুটো জাতি, টু নেশন থিওরি বলেনি? গান্ধীজি বলেনি ভারত ভাগ হওয়ার সময়? সুতরাং সবাই তাই। পূর্ব পাকিস্তান থেকে আমরা যান বাঁচাবার জন্য চলে এসেছি, আর এখানে এসেই সবাই, অনেকেই, তাদের মধ্যে অনেকেই সেকুলার দেখেন, সেকুলারিজম দেখেন। সেকুলারিজম তো আর কিছু না, মুসলিম তোষণ পরিষ্কার, তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা। তাদের মুসলিমদের ক্ষতি তো বিস্তর হচ্ছে, শিক্ষা দীক্ষা তারা পিছিয়ে আছে। আর মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ খারিজি মাদ্রাসা সরকারের অনুমোদন নেই। এখানে কি শেখানো হয়? আধুনিক শিক্ষা শিক্ষিত করা হয়? একটার পর একটা জায়গায় দেখা গেছে, এই উত্তরপ্রদেশে দেখা গেছে মাদ্রাসাগুলোতে কিভাবে কি শিক্ষা দেওয়া হয়। জিহাদি শিক্ষার একটা আতুরঘর হয়ে যাচ্ছে। তো আমাদের তো বাঁচতে হবে, আমাদের থাকতে হবে, পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, বাঙালি সংস্কৃতিকে বাঁচাতে হবে। আমরা যদি বুড়ো আঙ্গুল চুষে বসে থাকি ঘরে, তাহলে হবে না। সেই কারণে আজকে বলছি যে বুদ্ধিজীবীদের একটা ভূমিকা আছে, বিশাল ভূমিকা। ভারতের অতীত ইতিহাস আমরা দেখেছি, যখনই আন্দোলন হয়েছে, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের জন্য যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে তখনকার দিনে বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা, শিল্পীরা, গায়িকারা, অধ্যাপকরা, শিক্ষকরা, ডাক্তার, উকিল, কে না, শ্রমজীবী মানুষ, ছাত্রজীব, সবাই জড়ো হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য। এবং তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় এরা রাস্তায় নেমেছিলেন। উদাহরণটা আজকে দিয়ে একটু আপনাদের সামনে যে ঘটনাটা বলবো, ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা বড় ঘটনা। আপনারা হয়তো শুনেছেন যে বাংলাকে ভাগ করা হবে। 1903 সালে 3রা ডিসেম্বর এই সিদ্ধান্ত হয়েছিল, বাংলাকে ভাগ করব। তখন কার্জন ছিলেন, লর্ড কার্জন। কারণ বাংলায় বৈপ্লবিক আন্দোলন বাড়ছে, সুতরাং যদি বাংলাকে ভাগ করা যায় তাহলে অন্তত এই বিপ্লবী আন্দোলনটা কমানো যাবে। বিপ্লবী আন্দোলন করতে দেব না, সেই জন্য প্রস্তাব পাশ হল 1903 সালের 3রা ডিসেম্বর। যুক্ত বাংলাকে দুভাগে ভাগ করা হলো, একটা পশ্চিম বাংলা, একটা পূর্ব বাংলা। পশ্চিম বাংলার রাজধানী করা হলো কলকাতাকে, আর পূর্ব বাংলার রাজধানী করা হলো ঢাকাকে। সমস্ত যুক্ত বাংলা জুড়ে বিক্ষোভ, পিকেটিং, মিছিল, বিদেশি মাল বয়কট থেকে আরম্ভ করে কি না হয়েছে। সেই জন্য এটা কার্যকরী হয়নি। কার্যকরী হলো কবে? 1905 সালের 16ই অক্টোবর। ডেটটা একটু মনে রাখবেন, 1905 সালের 16ই অক্টোবর। 1903 সালে প্ল্যান নিয়েছিল, প্রস্তাবটা পাশ হয়ে গেছিল, কিন্তু সেই প্রস্তাব কার্যকরী করতে পারেনি। বিক্ষোভ টিক্ষোভের জন্য, প্রতিবাদের জন্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ। সারা ভারতবর্ষে জানতে পারল, কারণ স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান তো অনেক বেশি। বাংলা, পাঞ্জাব, অন্য কোনো প্রদেশের সম্বন্ধে কিচ্ছু না বলে তাদের অবদানও আছে, নিঃসন্দেহে আছে। সব জায়গায় শহীদ মারা গেছিল, কিন্তু তবু তো একটা ক্লাসে একজন টিচার পড়াতো, একটা স্কুলের হেডমাস্টার মশাই থেকে আরম্ভ করে ধরুন 30 জন টিচার, আর 30 জনই ভালো, কিন্তু তার মধ্যে একজন সবচেয়ে ভালো থাকে, ভালোর মধ্যে ভালো থাকে। সুতরাং ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন রাজ্য থেকে অনেক 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 মারা গেছেন, অনেক শহীদের মৃত্যুবরণ করেছেন, কিন্তু তবু যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন স্বাধীনতা সংগ্রামে, তাদের মধ্যে উল্লেখ করলেই প্রথমে বাংলা, দ্বিতীয়ত পাঞ্জাব, যুক্তপ্রদেশ, এগুলো আসে। সুতরাং এই যে বাংলায় একটা আন্দোলন আরম্ভ হলো, এটা সারা ভারতবর্ষে প্রচার হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত 1905 সালে 16ই অক্টোবর এই আইনটা চালু হলো। বঙ্গভঙ্গ হল, বাংলা ভাগ হয়ে গেল। ঢাকার জন্য একজন বড় লাট, আগে বড় লাট ছিল, ঢাকার জন্য একজন ছোট লাট, কলকাতার জন্য একজন ছোট লাট, 2 লাট। নাচন কোদনটা অনেক বেশি, কি একটা হনু হয়ে গেছি আমরা। অবাধ অত্যাচার চলল, এটা জেনে রাখুন, অবাধ অত্যাচার। ব্রিটিশ তো আর এমনি বসে থাকেনি, এগুলো ভাগটাক করার কারণ আছে, বিপ্লবী আন্দোলন যাতে দানা না বাঁধতে পারে।
বিপ্লবী আন্দোলন যেন দানা না বাঁধতে পারে, এই জন্যই ভাগ করা হলো, অত্যাচার চলল। প্রস্তাবটা কার্যকরী হওয়ার পরই সারা বাংলা জুড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাও এটা হয়েছে, বিদ্রোহ হয়েছে। বিদ্রোহ অগ্নিতে ঘৃতাহুতি, আগুনের মধ্যে ঘি দিলে আগুনটা আরো জ্বলে ওঠে, আরো বেড়ে ওঠে, এরকম সেদিন হয়েছিল। কি না হয়েছিল? স্কুল কলেজ, বিদেশি স্কুলে আমরা পড়বো না, বাংলা ভাগ করতে দেব না, বাংলা ভাগ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, বিদেশি চিন্তা আমরা বর্জন করব, বিদেশি স্কুল, যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেগুলো আছে সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসবে, কেউ পড়বে না ওখানে। বিদেশি চিন্তা বর্জন করুন, বিদেশি পোশাক আমরা বয়কট করব, আমরা পিকেটিং করব, আমরা মিছিল করব। ছাত্ররা দলে দলে পথে নামলো, অনেক কিছু হলো। এমনকি এই শিক্ষা ব্যবস্থা, যেটা বিদেশি শিক্ষা, আমরা শিখবো না ওখানে, জাতীয় বিদ্যালয় করা হলো, একটার পর একটা জাতীয় বিদ্যালয়। ভাবা যায় এটা? কারা করলেন? তখনকার দিনের নামি নামি বুদ্ধিজীবী, নামি নামি বড়লোক যারা আছেন, আগেকার দিনের জমিদার, এবং তারাও ছিলেন কিছু কিছু, তারা সবাই মিলে টাকা দিলেন। সেদিন কারা কারা আন্দোলনে নেমেছিল? বাঙালি বুদ্ধিজীবীরা নেমেছিলেন, মধ্যবিত্ত সম্প্রদায় নেমেছিলেন, ছাত্র যুব সমাজ বিশালভাবে নেমেছিল, এমনকি কিছু কিছু সরকারি কর্মচারী নেমেছিল, শ্রমজীবী মানুষরাও নেমেছিল। এই জিনিস ভাবা যায় না, কারণ বাংলা ভাগ হওয়া মানে আমাদের স্বাধীনতা হরণ করা, কারণ যুক্ত বাংলাকে কেটে দেওয়া মানে তো আমাদের স্বাধীনতা হরণ করা। আমরা একসঙ্গে ছিলাম, বিপ্লবী আন্দোলন করছি, যাতে বিপ্লবী আন্দোলন থামিয়ে দেওয়া যায়, সেই জন্য বাংলাকে টুকরো করল। সেদিন এই বাংলা ভাগের বিরুদ্ধে উত্তাল হয়ে গেছিল জনসমাজ। সেদিন একটা স্লোগান উঠেছিল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দিনেকে স্বাধীনতা সর্বসুখ তায় রে, সর্বসুখ তায়। আন্দোলন যখন বিশালভাবে এগোচ্ছে, বিক্ষোভের যখন ইংরেজরা বুঝতে পারছে কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট করলো অ্যান্টি স্বদেশী সার্কুলার, অর্থাৎ একটা নোটিফিকেশন বের করলো যে কেউ আর এই স্বদেশী মুভমেন্ট করতে পারবেন না। এই যে পিকেটিং হচ্ছে বন্ধ করতে হবে, বয়কট হচ্ছে বন্ধ করতে হবে, ব্রিটিশ দ্রব্য বয়কট হচ্ছে বন্ধ করতে হবে, মাঝে মাঝে পুড়িয়েও দেওয়া হচ্ছে বন্ধ করতে হবে। এসব বিশাল সার্কুলার। ছাত্ররা তো কম যাবেন না, বিপ্লবীরা, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে, তারা বলল, তারাও একটা পাল্টা সার্কুলার দিল, কি অ্যান্টি সার্কুলার সমিতি। হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছিল সেদিন। তখন কারা কারা অংশ নিয়েছিল আমি আপনাদের বলেছি, একদম পড়ে শোনাচ্ছি ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের বই থেকে। ছাত্রফ্রন্টে দানা বেঁধে উঠেছে স্কুল কলেজ ছেড়ে দিয়ে জাতীয় মহাবিদ্যালয়ের বেঙ্গল ন্যাশনাল কলেজ, এই ছায়াতলে আসার আন্দোলন। কারা কারা ছিলেন দেখে নিন। রাজা সুবোধ মল্লিক, তারক পালিত, রাসবিহারী ঘোষ, মহারাজা সূর্যকান্ত আচার্য, ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী, গোপালচন্দ্র রায় চৌধুরী, গোপালচন্দ্র সিংহ, মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ। মনীন্দ্রচন্দ্র কলেজ আছে শ্যামবাজারে কলকাতায়, তার নামে মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ। এই দানবীরের বদান্যতায় এই মহাবিদ্যালয় ও জাতীয় শিক্ষা দিনে দিনে প্রসারিত হয়ে চলল। শ্রী অরবিন্দ নিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব। ক্রমে বৃহত্তর বাংলায় একটি জাতীয়তাবাদী আন্দোলন নিরস্ত্র যুদ্ধের টেকনিকে গড়ে উঠল। বয়কট, পিকেটিং এবং কর্মক্ষেত্রে হাস্যমুখে ব্রিটিশের নির্যাতন উপেক্ষা করে এগিয়ে যাবার প্রোগ্রাম বাঙালি গ্রহণ করল। এই যুদ্ধে কেউ পিছিয়ে থাকলো না। দেশবরেণ্য নেতা আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন পাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস, রসুল সাহেব, লিয়াকত হোসেন, ফজলুল হক, সরলা দেবী, ভগিনী নিবেদিতা, সখারাম গণেশ দেউস্কর, ব্রহ্ম মাধব উপাধ্যায় ও মহাত্মা অশ্বিনী দত্ত, কৃষ্ণকুমার মিত্র থেকে শুরু করে শিশু, বৃদ্ধ, সাধারণ নরনারী পর্যন্ত প্রত্যেক বঙ্গবাসী এই স্বদেশী আন্দোলনকে
বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি বিপুল ব্যাপকতায় জীবন্ত করে তুলেছিলেন। বেত মেরে, আগুনে দগ্ধ করে, কারাগর্ভে নিক্ষেপ করে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে, যেটা ব্রিটিশের চিরকালীন স্বভাব, সংবাদপত্র দাবিয়ে রেখে, পাইকারি অর্থদণ্ডের আঘাত দিয়ে এই আন্দোলনকে ব্রিটিশ থামাতে পারল না। বাঙালির একতাবোধ, স্বায়ত্ত গরিমা এবং স্বদেশপ্রেম সারা ভারতবর্ষকে অনুপ্রাণিত করল। বন্দে মাতরম ধ্বনি অক্ষয় কবচ হয়ে উঠল, সকলকে মনে প্রাণে অসামান্য সামর্থ্য দান করে গেল। কোথায় গেল আমাদের বুদ্ধিজীবীরা? একটু তুলনা করুন তো এখনকার দিনে। সেদিন বাংলাকে বাঁচাবার জন্য যেন যুক্ত বাংলা ভাগ না করে, যেটা ভাগ হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন হলো। দেখলেন তো কারা কারা নেমেছে? অনেক দানবীররা নেমেছিল। বুদ্ধিজীবীদের মধ্যে দেখলেন রবীন্দ্রনাথ, চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে কত নাম বললাম, যারা সেদিন বিরোধিতা করেছিলেন, মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, কাগজে লিখেছিলেন, অনেক কিছু হয়েছে। কোথায় আমাদের বুদ্ধিজীবীরা এখন? আমাদের পশ্চিমবাংলা বুদ্ধিজীবী কোথায়? এই যে আমাদের বাংলায় থাকা আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, সবসময় একটা ভয়ের আবরণে, ভয়ের একটা বাতাবরণ চলছে, এখানে ভয়ের বাতাবরণের মধ্যে আমরা আছি। ভাবা যায় কোথায় গেল আমাদের সেই বুদ্ধিজীবী? আর আসলে বুদ্ধিজীবী না, এরা হচ্ছে ভাতাজীবী। এটো কাটা পেলে খুশি হয় এরা, টাকা পায়, সেই জন্য তাদের মুখে কুলু পেটে আছেন। এই বাংলাদেশে যেমন হিন্দু হত্যা হয়েছিল, আমাদের তো ভাই তারা জবাই করেছে, তাড়িয়ে দিচ্ছে সব। কি হত্যালীলা, কত মারা গেছে খবরই তো নেই। প্রিন্ট মিডিয়াতে কোনো খবর নেই, ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, ওখান থেকে জানতে পারি যে 2% খবর আমরা পাই, বাকি 98% খবর, কারণ ওখানে ইন্টারনেট সার্ভিস বন্ধ। অত্যন্ত রিস্ক নিয়ে কেউ হয়তো মোবাইলে ফটো তুলেছে, ভিডিও তুলেছে, সেগুলো পাঠাচ্ছে। সেরকম গোপনে গোপনে কিভাবে হত্যা করেছে এটা ভাবা যায় না। তা কোথায় আমাদের পশ্চিমবাংলার বাঙালি বুদ্ধিজীবীরা? কোথায় তারা? একটা মিছিল করতে পারলো না। মোমবাতি নিয়ে মিছিল করে অনেক নাকামি দেখিয়েছেন। মোমবাতি মিছিলে কিছু হয় না, কিন্তু তবুও ওই মোমবাতি মিছিলও আপনারা করতে পারেননি, কারণ মোমবাতি পাওয়া যাচ্ছে না। কোথায় মোমবাতিগুলো? বাড়িতে খাটের তলায় রেখে দিয়েছেন। এমনি সিদ্ধার্থ বাড়িতে খাটের তলায় রেখে দিয়েছেন টাকা পাওয়ার জন্য, ভাতা পাওয়ার জন্য। সেই জন্য বুদ্ধিজীবী পড়েন একবারে ভাতাজীবী। লজ্জা করেন আজকের বুদ্ধিজীবীদের এই নীরবতা? টাকা পাচ্ছেন নাকি সুবিধা পাচ্ছেন? সুবিধা না পেলে আপনারা চুপচাপ থাকবেন কেন? নাকি সনাতন ধর্মের কেউ মারা গেলে আপনাদের কোনো দুঃখ হয় না? কথাবার্তা তাই মনে হয়। আপনাদের সেকুলারিজম মানে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করা, সেই তোষণ করে সেই সম্প্রদায়টাও শেষ করে দিচ্ছেন, তারাও শিক্ষার আলো পাচ্ছে না। এত ভুল বোঝান, খারিজি মাদ্রাসায় এত ভুল বোঝানো হয়, জিহাদিদের শেল্টার জায়গা ওটা। সুতরাং বুদ্ধিজীবীরা কিছু করবেন না, চুপচাপ টাকা পয়সা সুবিধা মধুর লোভে ঘুরে বেড়াচ্ছেন। যখন দরকার, যখন বলবে তখন আপনারা বলবেন। যারা আপনাদের ভাতাটা দেয়, সুযোগ সুবিধা দেয়, যাদের আপনারা চটি চাটেন, সেই তিনি বা তারা যখন বলবেন তখন আপনারা কথা বলবেন, যা শেখাবেন তাই বলবেন। ভাবা যায় দুর্নীতির ঘুবড়ে পোকা গিজ গিজ করছে সারা পশ্চিমবাংলায়। কোথায় দুর্নীতি নেই? ঘুষ পাচার, কয়লা পাচার, মাটি পাচার, পাথর পাচার, সোনা পাচার, নারী পাচার, মানব পাচার, এই শিক্ষকদের চাকরি চুরি, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই কোথাও সরকারি, সব জিনিস চলছে। তারপরেও আপনারা কোনো প্রতিবাদ করেননি। কেন করবেন? কারণ আপনাদের মুখটা বন্ধ করে রাখা আছে মধু টুধু দিয়ে। মধু পাবেন না। ঘৃণ্য, আমার ঘেন্না করে। পশ্চিমবাংলা একসময় শিক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে অগ্রণী ছিল। পশ্চিমবাংলার সংস্কৃতি সারা ভারতবর্ষের মধ্যে অগ্রণী। কালচারাল সিটি কি ছিল না? কোথায় আমরা নেমেছি? কোথায় আমাদের বুদ্ধিজীবীদের ভূমিকা এখন? কিন্তু আমি দেখিয়ে দিলাম বঙ্গভঙ্গ রদের সময় সেদিনকার বুদ্ধিজীবীরা কি করেছে। হ্যাঁ, এরাই শ্রদ্ধেয়, এরাই আমাদের নমস্য,
এরে আমাদের পূজনীয়। জোর করে কাগজে বিজ্ঞাপন দিয়ে নাম দিয়ে অমুক আসবেন, অমুক আসবেন, অমুক বুদ্ধিজীবী, অমুক অধ্যাপিকা, অমুক অধ্যাপক, অমুক শিল্পী, অমুক গায়ক, কিচ্ছু লাভ নেই। আপনাদের সম্বন্ধে লোকেরা কি বলে জানতে একটু বাসে যান, একটু ট্রামে যান, একটু চায়ের দোকানে বসুন, দেখুন আপনাদের সম্বন্ধে কি আলোচনা করে। এটা বুদ্ধিজীবীদের ভূমিকা হতে পারে না। সেই জন্য আজকে যখন ভারতবর্ষে সন্ত্রাসের ছায়া নেমেছে, আজকে না অনেকদিন ধরে, এখন বেশি করে যেটা নেমেছে, যুদ্ধের আবহ তৈরি হচ্ছে, সেই সময় আমাদের সারা ভারতবর্ষের সাধারণ মানুষদের এক করতে হবে। এক হয়েছে মানুষ, অনেক এক হয়েছে, কিন্তু যাদের রাস্তা নামাচ্ছে, সবাই রাস্তা নামাচ্ছে, কেউ নামছেন না। এই বুদ্ধিজীবী সম্প্রদায় নামছেন না, পার্টিগুলো নামছে না, একটা দুটো পার্টি নেমেছে। কি হবে? সেদিন ঋষি অরবিন্দ স্বাধীনতা সম্বন্ধে কি বলেছিলেন, অত্যন্ত ইম্পর্টেন্ট। কি বলেছেন? অত্যাচারী শাসক কোনো কালে কি স্বাধীনতার প্রতি মানুষের স্বভাবজাত ভালোবাসাকে শাসনের আঘাতে দমন করতে পেরেছে? অত্যাচারে এই ভালোবাসা শক্তি লাভ করে, শাসকের পদভারের দলিত এর রূপ সহস্র দলে বিকশিত হয়। অসাধারণ কথা। অত্যাচার যত বাড়বে তত আমাদের আন্দোলন বাড়বে। সেই জন্য বঙ্গভঙ্গ যে হলো, সেই জন্য তিনি প্রথমে খুশি হয়েছিলেন। কেন? কেন? আন্দোলন এবার তীব্রতর হবে। অত্যাচার বেড়েছে, তীব্রতর আন্দোলন হবে। কি বলেছিলেন একটু দেখুন। অরবিন্দ সম্বন্ধে বলা হয়েছে, অরবিন্দ বঙ্গভঙ্গকে ভারতবর্ষের জীবনের সর্বোত্তম আশীর্বাদ বলে মনে করেন। শুনে অনেকে চমকে যাচ্ছেন। বইয়ের মধ্যে লেখা আছে, একটা বই অরবিন্দ সম্বন্ধে। অন্য কোনো ঘটনায় এতকালের জড়তা এত সহজে দূর করে জাতির জীবনের জাতীয়তাবোধ এমন তীব্র ও গভীর অনুরাগে জাগ্রত করতে পারত না। এই তো অরবিন্দের অনুভূতি। অরবিন্দের সম্বন্ধে যে ব্যাখ্যাটা, এটা তো সাংঘাতিক ব্যাপার। ঠিকই তো বলেছেন, অরবিন্দ নিজেও বলেছেন যে অত্যাচার যত বাড়বে তত আন্দোলন বাড়বে, প্রতিবাদ আন্দোলন। ইংরেজরা বঙ্গভঙ্গ না করলে কি ভারতের এই জাতীয়তাবাদী আন্দোলন এত হতো, বিপ্লবী আন্দোলন এত হতো? অনেক লোক মারা যাবেন, কিন্তু কথা হচ্ছে যে এই অত্যাচারের পরই প্রতিবাদ, প্রতিরোধ, আক্রমণ সবই হয়। সেই কারণে অরবিন্দ উৎসাহ দেওয়ার জন্য বলেছেন যাতে এই আন্দোলনটা আরো বেশি করে হয়। আজকে আমি শেষ করতে চলেছি একথা বলে, বঙ্গভঙ্গের প্রস্তাব 1903 সালে নেওয়া হয়েছিল, 3রা ডিসেম্বর। 1905 সালে 16ই অক্টোবর প্রস্তাবটা কার্যকরী হল। এটা রদ হয়ে গেল ইংরেজকে ঝামা ঘষে দিয়ে মুখে। বাংলার বিপ্লবীরা, বাংলার জাগ্রত জনগণ, বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার বুদ্ধিজীবী, বাংলার শ্রমজীবী মানুষ সবাই ইংরেজের মুখে ঝামা ঘষে দিল, ঝেঁটিয়ে তাকে তাড়াল। ইংরেজ বাধ্য হলো এই বঙ্গভঙ্গ যে প্রস্তাব যে তারা কার্যকরী করেছে এটাকে উইথড্র করে নিল, প্রত্যাহার করে নিল। 1911 সালের 12ই ডিসেম্বর বিরাট জয়। ভাবা যায়? তা আজকে এই উদাহরণটা দিলাম কেন? যে আজকে যখন আমরা একটা সাংঘাতিক দিনের যুদ্ধের আবহের মধ্যে দিন কাটাচ্ছি, জিহাদি সন্ত্রাস যখন বাড়ছে, আমাদের বাংলায় সনাতন ধর্মের যারা মানুষ, যারা হিন্দু আছেন, তাদের জীবন আজকে সংকটের মধ্যে পড়েছে। ইসলামিক রাষ্ট্র করার চেষ্টা হচ্ছে, আমাদের সংস্কৃতি সন্ত্রাস, ভাষা সন্ত্রাস চলছে। আপনারা কি জানেন না আমাদের আজকে ভাষা সন্ত্রাসকে রামধনুকে রংধনু বলা হচ্ছে, রাম উচ্চারণ করা যাবে না, রাম ছাগলকে রং ছাগল বলতে হবে। আকাশকে আসমান বলা হচ্ছে। কেন? এত সুন্দর বাংলা ভাষা, যে বাংলা ভাষার যে পূর্ববঙ্গে পর্যন্ত এত লোক মারা গেল। এই বাংলা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল আসামে 11 জন মহিলা পুরুষ। ভাবা যায়? সেই বাংলা ভাষায় আজকে উর্দু ভাষা ঢুকে যাচ্ছে। মিশ্রণ কে বলেছিল? আরেক ভাষা ঢুকবে কেন? মাঝে মাঝে একটা দুটো ওয়ার্ড ঢুকতে পারে, কিন্তু রাম থাকলে সেটা বাধ্য। এই ভাষা সন্ত্রাস, এই সংস্কৃতিকে পাল্টানোর অধিকার কে দেয়? শুধু আজকে আমরা বিপদের মধ্যে আছি, সবাই আছি বিপদের মধ্যে। ভারতবর্ষের মানুষ যেমন বিপদে আছে, আমরা তার থেকে বেশি আছি। কারণ
অবৈধ অনুপ্রবেশ ডেমোগ্রাফি পাল্টে দেয়, আমরা মাইনরিটি হয়ে যাব, থাকতে পারবো আর? এটা বারবার বলছি এই কারণে, আমি নিজে বলছি একজন আইনজীবী হয়ে, এই কারণে বলছি আমাদের অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলাম, আমি আসিনি, আমি এখানে জন্ম। আমার বাবা হেডমাস্টার মশাই, তিনি পালিয়ে এসেছিলেন পরিবার নিয়ে, সবাই নিয়ে, প্রাণের ভয়, থাকলে মারা যেত। এই তো হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি, যে আপনি যদি বিদেশে কোনো যান বেড়াতে, আপনার পাসপোর্ট তো লাগবেই, পাসপোর্ট নিজের দেশ থেকে, ভিসা লাগবে। আপনি যদি ওই দেশে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া ধরা পড়েন, তাহলে আপনাকে জেলে নিয়ে যাবে, অন্যরকম শাস্তিও দেবে। আপনাকে যে ডকুমেন্ট ছাড়া আপনি অবৈধ অনুপ্রবেশকারী, আপনি ছাড়া পাবেন। আপনার কাগজপত্র নিয়ে আপনি লুকিয়ে লুকিয়ে থাকতে পারেন কিছুদিন, তো ধরা পড়বেন। কিন্তু আমাদের দেশে দেখছি যে যা পাচ্ছে আসছে অনুপ্রবেশকারী, এদের আধার কার্ড হয়ে যাচ্ছে, এদের পাসপোর্ট হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, রাজনৈতিক দলগুলো যুক্ত আছে। কিন্তু অন্য দেশে তো এটা হবে না। কই আমাদের দেশে দেখো প্রতিবাদ করে না, রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত রাজনৈতিক দলগুলো, যে অবৈধ অনুপ্রবেশকারী তারাও, যারা জাল ডকুমেন্ট তথ্য নিয়ে এখানে আছে, তার গ্রেপ্তার করো, কেউ কাউকে বলতে শুনে না। এই প্রসঙ্গে আমি মনে করি আমার একটা উদাহরণ দেওয়া দরকার। রাজনীতিতে আছে 1970 সাল থেকে বামপন্থী রাজনীতি করি, ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন, ছাত্র ব্লকের রাজ্য সম্পাদক ছিলাম। প্রাসঙ্গিকভাবে এটা বলছি এই কারণে যে 1986 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য স্টুডেন্টস, IUS, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য স্টুডেন্টস, আন্তর্জাতিক একটি ছাত্র সংগঠন, যার হেডকোয়ার্টার প্রাগে, চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ, তার সেই 1986 সালে একটা IUS এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই একটা কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছিল, এডুকেশন কনফারেন্স। বিভিন্ন দেশ থেকে ছাত্র প্রতিনিধিরা এসেছেন। আমাদের দেশ থেকে আমরা মাত্র 4 জন গিয়েছিলাম। কে? আমি কেশব ভট্টাচার্য, তারপর তৎকালীন ছাত্র নেতা, তারপরে CPM এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের আনন্দ প্রকাশ শর্মা MP, 86 সাল তো অনেকদিন আগে, বয়স কমও ছিল। আর CPI একজন গিয়েছিল বিহার থেকে, পল্লব রায়। আমরা এই 4 জন ছিলাম প্রতিনিধি, আমরা গিয়েছিলাম চেকোস্লোভাকিয়া। প্রাগে অনুষ্ঠানটা হয়েছিল, কনফারেন্স হয়েছিল। সব কনফারেন্স শেষ হওয়ার পর আমরা বুদাপেস্টে গেলাম, চেকোস্লোভাকিয়ার পাশেই বুদাপেস্টে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডেমোক্রেটিক ইউথ, WFDY এর একটা সম্মেলন ছিল। ওই সম্মেলন কতক্ষণ লাগবে, ট্রেনে চলে যাব, শিয়ালদা স্টেশন থেকে 9 ঘন্টা, যে জার্নিটা ধরুন দার্জিলিং, আমি জানি না কতক্ষণ লাগে দার্জিলিং, মোট কথা 9 ঘন্টা জার্নি করলে আমি বুদাপেস্টে বুঝে যাব। স্টুরোভো বলে একটা স্টেশন আছে, সীমান্ত স্টেশন। আমার মনে হয় তখন 18টা না 20টা দেশের প্রতিনিধির সঙ্গে আমরা যাচ্ছিলাম, 20টা দেশ, আমিও ছিলাম। তো আমি না বাড়িতে একটা সবকিছু আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, আমাদের ডেলিগেট কার্ড আছে, সুতরাং কোনো অসুবিধা না। কিন্তু একটা কাগজ, ছোট্ট একটা কাগজ, যেমন সেলফ ডিক্লারেশন কি লিখতে হয়, আমি খেয়াল করি না, এবার দেখেছি, এবার এটা না দরকার নেই বলে দেখে আসলাম। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য স্টুডেন্টসের একজন শীর্ষকর্তা ছিল একজন বাঙালি, পল্লব সেনগুপ্ত, CPI করেন। উনি বলছেন, কেশববাবু কালকে তো বুদাপেস্ট যাবেন, আপনি হোটেল না থেকে আমার বাড়িতে থাকুন। আমিও বাড়িতেই ছিলাম, রওনা দিলাম। ও শীর্ষস্থানীয় নেতা, ওর জন্য প্লেনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আমরা গাড়িতে গেলাম, ট্রেনে। তো ওই কাগজটা আমি পল্লববাবু বাড়িতে ফেলে এসেছি। দেখুন, পাসপোর্ট আছে, ভিসা আছে, ডেলিগেট কার্ড আছে, আর কি লাগে? কিন্তু ওই কাগজটা যে একটা এইটুকু, এইরকম একটা ছোট কাগজ, এই সাইজের, কি একটা ডিক্লারেশন। তো যথারীতি ট্রেনে উঠেছে স্টুরোভো স্টেশনে, মানে ওটা পেরোলেই বুদাপেস্ট, হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট। তো জানেন সেই সময় শীতকাল, নভেম্বর মাস, অসম্ভব রকম শীত, কি কল্পনাতীত শীত, গাড়ির মধ্যে বোঝা যায় না। আমি ওভারকোটে নিয়ে নিয়েছি, জাস্ট একটা কোট পরে আছি, জামা কাপড়, কোট, জামা প্যান্ট, কোট। তা সবাই চেক করছে, আমিও দেখালাম, পাসপোর্ট দেখালাম, ভিসা দেখালাম, সবকিছু দেখালাম, সব ঠিক আছে। বলে ওই কাগজটা চাই। আমি ওই কাগজ মানে কোন কাগজ? ওগুলো কি একটা কাগজ? তখন রাশিয়ান ইন্টারপ্রেটার একজন ছিল ওদের, সে বলে এই কাগজটা লাগবে। আমি সব মনে সেই কাগজটা ফেলে এসেছি, কিন্তু সব ডকুমেন্ট তো আমার কাছে আছে। ওই রাশিয়ান যে ভদ্রলোক ছিল আমাদের ইন্টারপ্রেটার হিসেবে একজন, থাকে তো 1-2 জন, সে বারবার চেকারকে বললো, দেখুন তো সবই আছে। বলে না, এই দেশের নিয়ম যে তাই মানতে হবে। ভাবুন,
ভাবুন, সেই রাত্রিবেলা 11:30 না 12টা বাজে, প্রচন্ড শীত, ওভারকোট নিয়ে নি, কারণ গাড়ির মধ্যে লাগে না। আমি বাধ্য হলাম নেমে যেতে, কারণ দেখলাম নামতেই হবে, কিছু তো কথা বলে লাভ নেই। তো সেই রাত্রিবেলা কিন্তু আমি মাইনাস টেম্পারেচার, তার মধ্যে চেকোস্লোভাকিয়া স্টুরোভো স্টেশনে আমি থাকলাম। তো এই উদাহরণটা দিলাম এই কারণে যে প্রতিটি দেশে অবৈধভাবে যদি কেউ ঠকে কাগজপত্র না থাকে তাকে তাড়িয়ে দেওয়া বা গ্রেপ্তার করা হয়। আমাদের দেশে এটা দিব্যি চলেছে দীর্ঘদিন ধরে। অন্তত এই সরকার, কেন্দ্রীয় সরকার এখন এই স্টেপ নিচ্ছে, আমি তার খুশি। আমি চাই এই জিনিসটা সারা ভারতবর্ষে হোক। এই উদাহরণটা দিলাম দেখানোর জন্য যে অন্য দেশে এইসব জিনিসগুলো হচ্ছে, আমাদের দেশে আমরা অ্যালাউ করবো কেন? এইটুকুই বললাম। সুতরাং আজ পশ্চিমবাংলা যেন দ্বিতীয়বার এটা না হয়, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, আমাদের পশ্চিমবাংলাকে রক্ষা করো, আমাদের ভারতবর্ষকে রক্ষা করো, ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখো, আমাদের জাতীয়তাবাদকে বাঁচিয়ে রাখো, আমাদের প্রাচীন গরিমা, আমাদের প্রাচীন ঐশ্বর্য, আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের প্রাচীন শিক্ষা সংস্কৃতি, আমাদের প্রাচীন কৃষ্টি, আমাদের প্রাচীন সভ্যতা, এগুলো বাঁচিয়ে রাখতে হবে। এটাই আজকে পবিত্র কর্তব্য। আপনারা সবাই ভালো থাকবেন, ভয় পাবেন না। জাতির জীবনে এরকম সংকট আসে, আবার সেই সংকটকে দূর করে আমরা আবার সুস্থ জীবনে ফিরে যাই। সুতরাং এই জাতির সংকটের দিনে আজকে সবাই এক থাকবেন, আজকে সবাই জিহাদি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবেন, এই আশা করছি। আমি আপনাদের শেষ করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, আমার এই ইউটিউব চ্যানেল চক্রান্তের জালে নেতাজি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আরও অনেক লোকের কাছে এটা পৌঁছে যাবে। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই যত পারেন শেয়ার করবেন, আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টকে আমরা অত্যন্ত মূল্য দিই। যদি দেখি কোনো কমেন্টে কোনো সংশোধন করা হচ্ছে, সংশোধনের জন্য বলছেন, ওটা যদি সঠিক হয় আমরা করে দেবো। ভালো থাকবেন, নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ।